প্রথমেই দেখে নেব আজকে 30টি তাজা খবর। শুরুতেই শিরোনাম। আদালতের ডেডলাইন মেনেই অ্যাকশন। শুভেন্দুর শপথের দিনেই 2016-র ওএমআর শিট প্রকাশ করল এসএসসি। বিয়ের আসরেই রক্তারক্তি, অন্ডালে প্রাক্তন স্ত্রীর কাকাকে লক্ষ্য করে গুলি চালালো স্বামী। যুদ্ধ সংকটে দেশবাসীকে পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাস ব্যবহারে সংযমী হতে বললেন প্রধানমন্ত্রী। বিপদে পড়ে বাঁচাও বাঁচাও ডাকছেন মমতা, জোট বার্তাকে নজিরবিহীন আক্রমণ অধীর রঞ্জন চৌধুরীর। নপাড়া মসজিদ বাড়ি হলো নেতাজি পল্লী, শপথের রাতেই বারাসাতের রাস্তার নতুন ফলক। মন সায় না দিলেও দলের হয়ে মিথ্যে বলতাম, তৃণমূলের অন্দরের টাকা লেনদেনের হাঁড়ি হাটে ভাঙলেন রিজু। 4 বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান, প্রতিজ্ঞা পূরণ হওয়ায় ন্যাড়া হলেন বিজেপি নেতা শিবশঙ্কর সাহা। বেঙ্গালুরুতে মোদির সভার আগে হাই অ্যালার্ট, সভাস্থলে 3 কিলোমিটার দূরে মিলল বিস্ফোরক, গ্রেফতার এক। হাতের পুতুল করে রেখেছিলেন প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে বিস্ফোরক পুরসভার ভাইস চেয়ারম্যান। হারের পর গৃহযুদ্ধ তৃণমূলে, হোয়াটসঅ্যাপ গ্রুপে কুকথার বন্যা, সুদীপকে নজিরবিহীন নিশানা। ভবানীপুরে সেই রিটার্নিং অফিসারকে এবার মুখ্যমন্ত্রীর দফতরে নিয়োগ। শুভেন্দুর শপথ নেওয়ার পরদিনই 10 রদবদল। তফসিলি শংসাপত্র প্রদানে দুর্নীতির শিকড়ের খোঁজে নয়া মন্ত্রী। ক্ষুদিরামের হুঁশিয়ারি, ছাড় পাবেন না আধিকারিকেরা। আমাকেই বলির পাঁঠা বানানো হয়েছিল, মেসি কাণ্ডে প্রথমবার মুখ খুললেন শতদ্রু দত্ত। টোলে ইউপিআই পেমেন্টেই ফাঁস খুনের ছক, চন্দ্রনাথ রথ হত্যা মামলায় বড় সূত্র পুলিশের হাতে। শপথ নিলেন মুখ্যমন্ত্রী বিজয়, সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা আগেই ফোনেও অভিনন্দন প্রধানমন্ত্রী মোদির। শুভেন্দুর শপথের পরই বিজেপি বিরোধী জোটের ডাক মমতা, স্পষ্ট না বলে দিল আলিমুদ্দিন ও বিধান ভবন। টিকিট পেতে 50 লাখ ঘুষ, আইপ্যাক ও মমতা অভিষেককে বিধে এবার চরম বিস্ফোরক, রিজু দত্ত। আদালতেই ধর্ষককে গণপিটুনি ও কুপিয়ে খুন, বিচার না পেয়ে আইন হাতে তুলে নিলেন শয়ে শয়ে মহিলা। চিতাবাঘ হাতে হাজির অনুগামীরা, জনপ্লাবনে ভেসে ব্যারিকেডহীন শান্তিকুঞ্জ থেকে কলকাতায় মুখ্যমন্ত্রী শুভেন্দু। পরিবর্তনের বাংলায় চাঙ্গা বামেরা, তৃণমূল শ্রমিক সংগঠনের হাত থেকে পার্টি অফিস উদ্ধার সিটুর। বিজয় এবং তার দলকে শুভেচ্ছা জানালেন মমতা। তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রীকে কি লিখলেন তৃণমূল নেত্রী? সেলফি তোলার নামে 3 কোটি টাকার ঘড়ি ছিনতাইয়ের চেষ্টা, রোহিত শর্মার সঙ্গে যা হলো ভয়ঙ্কর ঘটনা। সোনা রূপার বাজারে ভূমিকম্প, সুনামি বেড়ে বাড়ল দর, আজ কলকাতার 10 গ্রামের দাম জানলে ঘাম ঝরবে। একজনের ব্যক্তিগত প্রচারের লোভে সব নষ্ট হলো, 5 মাস পরেও মেসির কলকাতা সফর নিয়ে আফসোস শতদ্রুর। এছাড়াও রয়েছে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর। পুরো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন। দীর্ঘ প্রতীক্ষার অবসান, কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে 2016 সালের নবম, দশম এবং একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ পরীক্ষার ওএমআর সিট প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। শনিবার যখন ব্রিগেডে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান চলছে, ঠিক তখনই কমিশনের ওয়েবসাইটে এই গুরুত্বপূর্ণ নথিগুলি আপলোড করা হয়। নিয়োগ দুর্নীতি মামলায় ওএমআর শিট বিকৃতি এবং নম্বর জালিয়াতি নিয়ে বারবার কলকাতা হাইকোর্টের ভর্ৎসনার মুখে পড়েছে কমিশন। আদালতে স্পষ্ট নির্দেশ ছিল, ওএমআর শিটের আসল স্ক্যান কপি জনসমক্ষে আনতে হবে। পর্যবেক্ষকদের মতে আইনি চাপ মুক্ত হতে এবং নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা ফেরাতেই কমিশন এই পদক্ষেপ নিল। এর ফলে চাকরি প্রার্থীরা এখন থেকে সরাসরি দেখতে পাবেন তাদের আসল উত্তরপত্র। কমিশন সূত্রে জানা গিয়েছে, 2016 সালে এসএলএসটি পরীক্ষায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীরা
ব্যবহারকারীরা কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিচের তথ্যগুলি ব্যবহার করে ওএমআর শিট ডাউনলোড করতে পারবেন রোল নম্বর ও জন্ম তারিখ দিয়ে। এর ফলে ওএমআর শিটে কারচুপির যে পাহাড় প্রমাণ অভিযোগ ছিল তা দুধের দুধ আর জলের জল হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। কার নাম্বার উদ্দেশ্য প্রণোদিতভাবে বাড়ানো হয়েছিল বা কারা ফাঁকা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন তা এখন সবার সামনে চলে আসবে। শুভেন্দু অধিকারীর শপথের দিনেই ওএমআর প্রকাশকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। গত কয়েক বছর ধরে নিয়োগ দুর্নীতি নিয়ে সরব থেকেছেন শুভেন্দু অধিকারী। কাকতালীয়ভাবে তার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার দিনেই কমিশনের এই অ্যাকশন নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে বলে অনেকের ধারণা। চাকরি প্রার্থীদের একটি বড় অংশ এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে এই পদক্ষেপ অনেক আগেই নেওয়া উচিত ছিল। স্বচ্ছতা ফিরলে প্রকৃত যোগ্য প্রার্থীরা বিচার পাবেন বলেই তাদের আশা। বিয়ের সানাইয়ের শব্দ বদলে গেল আর্তনাদে। প্রাক্তন স্ত্রীর দ্বিতীয় বিয়ের দিনেই দলবল নিয়ে এসে হামলা চালালো প্রাক্তন স্বামী। প্রাক্তন স্ত্রীর কাকাকে লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠল সেই ব্যক্তির বিরুদ্ধে। রবিবার দুপুরে অন্ডাল থানার সিঁদুলি বেতপাড়া এলাকায় এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুরের কুরুরিয়া ডাঙ্গার বাসিন্দা শিবা বেদের সঙ্গে বিয়ে হয়েছিল অন্ডালের মাম্পি বেদের। কিন্তু স্বামীর লাগাতার অত্যাচারে টিকতে না পেরে বছর চারেক আগে সব সম্পর্ক ছিন্ন করে নিজের কাকার বাড়িতে চলে আসেন মাম্পি। সেখানে কাকা সর্বণ বেদের আশ্রয়ই ছিলেন তিনি। রবিবার ছিল মাম্পির দ্বিতীয় বিয়ের দিন। সকালের অনুষ্ঠান মিটে যাওয়ার পর দুপুর 2টো নাগাদ আচমকায় দুটি 4 চাকা গাড়ি নিয়ে এলাকায় চড়াও হয় শিবা ও তার 4-5 জন সাঙ্গপাঙ্গ। কিছু বুঝে ওঠার আগেই শিবা তার প্রাক্তন স্ত্রীর কাকা সর্বণ বেদকে লক্ষ্য করে গুলি চালায়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। সুযোগ বুঝে এলাকা ছেড়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ সর্বণ বেদকে তড়িঘড়ি উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার অবস্থা বর্তমানে অত্যন্ত আশঙ্কাজনক। বিয়ের আনন্দের মাঝে এমন রক্তক্ষয়ী ঘটনার কান্নার রোল উঠেছে পরিবারে। ঘটনা প্রসঙ্গে মাম্পি বেদ বলেন, আমার কাকা অন্য জায়গায় একটা ছেলের সঙ্গে বিয়ের ব্যবস্থা করেছিল। রবিবার বিয়ের দিন ছিল। সেই বিয়ে শেষ হতে সবাই দুপুরের খাবার খাচ্ছিল। সেই সময় হঠাৎ করে আমার প্রাক্তন স্বামী শিবা এবং তার সঙ্গে বেশ কয়েকজন সাঙ্গপাঙ্গ গাড়ি করে এখানে আসে ও কাকাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি করেই দুষ্কৃতীরা এলাকা ছেড়ে চম্পট দেয়। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে অভিযুক্ত শিবা ও তার সঙ্গীদের খোঁজে তল্লাশি শুরু করেছে। তবে প্রকাশ্য দিবালোকে এই শুটআউটের ঘটনায় নিরাপত্তার অভাব নিয়ে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। বিশ্বজুড়ে জ্বালানি অস্থিরতা আর পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির আবহে দেশবাসীকে জরুরি বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পেট্রোল, ডিজেল থেকে শুরু করে রান্নার গ্যাস প্রতিটি ক্ষেত্রেই দেশবাসীকে অতিমাত্রায় সংযমী হওয়ার আহ্বান জানালেন তিনি। প্রধানমন্ত্রী স্পষ্ট কথা, ভারত যেহেতু পেট্রোপণ্যের ক্ষেত্রে এখনও স্বয়ংসম্পূর্ণ নয় এবং চাহিদার বড় অংশই বিদেশ থেকে আমদানি করতে হয়, তাই এই অমূল্য সম্পদের অপচয় রোধ করা এখন জাতীয় কর্তব্য। রবিবার হায়দ্রাবাদের প্রায় 9,400 কোটি টাকার একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেই মঞ্চে তার পাশে ছিলেন তেলেঙ্গানার কংগ্রেস শাসিত সরকারের মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডিও। ভার্চুয়ালি প্রকল্পের উদ্বোধন সেরে ভাষণের এক পর্যায়ে বিশ্ব রাজনীতি, টালমাটাল পরিস্থিতি ও ভারতের অর্থনীতির প্রসঙ্গ তোলেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সময়ে দাঁড়িয়ে পেট্রোল, ডিজেল বা গ্যাসের মতো পণ্য আমাদের অত্যন্ত বুঝে ব্যবহার করতে হবে। যা আমরা আমদানি করি তার ব্যবহার প্রয়োজন অনুযায়ী সীমিত রাখতে হবে। এতে একদিকে যেমন বিদেশি মুদ্রার সাশ্রয় হবে, তেমনি পশ্চিম এশিয়ার যুদ্ধের ফলে তৈরি হওয়া বিশ্বজনীন সংকটের বিরূপ প্রভাবও ভারতের ওপর কম পড়বে। বিশেষ করে হরমুজ প্রণালীর অস্থিরতা ও জলপথে পণ্য পরিবহনে অনিশ্চয়তার যে ছায়া আন্তর্জাতিক বাণিজ্যে পড়েছে, তার মোকাবিলাতেই প্রধানমন্ত্রীর এই সতর্কতা বলে মনে করা হচ্ছে। বাংলায় পালাবদলের পর তৃণমূল নেত্রীর ডাকা বৃহত্তর জোটের প্রস্তাবকে কার্যত নস্যাৎ করে দিলেন প্রদেশ কংগ্রেসের হেভিওয়েট নেতা অধীর রঞ্জন চৌধুরী। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাম কংগ্রেস ও অতি বাম দলগুলিকে একজোট হওয়ার আহ্বানকে হতাশা এবং সুবিধাবাদ বলে কটাক্ষ করেছেন তিনি। অধীর রঞ্জন চৌধুরী সরাসরি আক্রমণ শানিয়ে বলেন, কংগ্রেস এবং ধর্মনিরপেক্ষ দলগুলোকে শেষ করেছে তৃণমূল। দিদি এখন বিপদে পড়েছেন, তাই বাঁচাও বাঁচাও করে সবাইকে ডাকছেন। ওর যদি রাজনৈতিক সততা থাকে তবে আগে রাহুল গান্ধীকে ইন্ডিয়া জোটের নেতা হিসেবে স্বীকার করুন। তিনি আরও ভবিষ্যৎবাণী করেন যে আগামী দিনে জাতীয় রাজনীতিতে টিকে থাকতে হলে মমতা বন্দ্যোপাধ্যায়কে রাহুল গান্ধীর কাছে হাতজোড় করেই দাঁড়াতে হবে।
রবীন্দ্র জয়ন্তীর দিন মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে বিজেপির বিরুদ্ধে মঞ্চ গড়তে যে কেউ বিকেল 4টে থেকে সন্ধ্যা 6টার মধ্যে তার সঙ্গে দেখা করতে পারেন। এই প্রসঙ্গে অধীরবাবুর টিপ্পনী, বিকেল 4টে থেকে 6টার মধ্যে ওর বাড়িতে কারা দেখা করতে যাচ্ছেন সেটা আমরা দেখতে চাই। যদি কেউ যায় তবেই বোঝা যাবে বাংলায় মানুষ তাকে আন্দোলনের নেত্রী হিসেবে এখনো স্বীকৃতি দিচ্ছে না। কেবল মমতাই নন, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও বিঁধেছেন অধীর। তার দাবি, অভিষেকের বাড়ি এখন মিউজিয়াম বা জাদুঘরে পরিণত হয়েছে, মানুষ টিকিট ছাড়াই সেই বাড়ি দেখতে যাচ্ছেন। অদূর ভবিষ্যতে মমতার বাড়ির অবস্থাও একই হবে বলে তিনি মন্তব্য করেন। তৃণমূলকে আক্রমণের পাশাপাশি নতুন বিজেপি সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন অধীর রঞ্জন চৌধুরী। তিনি জানান, ক্ষমতায় আসার আগে বিজেপি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল তা পালন করতে হবে, অন্যথায় তৃণমূল সরকারের মতো জনগণ বিজেপিকেও ক্ষমতাচ্যুত করতে দেরি করবে না। তৃণমূল নেত্রীর জোটের আহ্বানে বাম কংগ্রেস শিবির যে এখনই খুব একটা ইতিবাচক সাড়া দিচ্ছে না, অধীর রঞ্জন চৌধুরীর এই ঝাঁঝালো মন্তব্যেই তা স্পষ্ট। এখন দেখার, বিকেল 4টে থেকে 6টার সেই ডেডলাইনে কালীঘাটে কোনো বিরোধী নেতার পা পড়ে কিনা। বাংলার ক্ষমতা গিয়েছে বিজেপির হাতে। রাজ্যে পালাবদলের পর থেকেই রাতারাতি রাস্তা থেকে পার্ক, সব জায়গাতেই নাম বদলের হিড়িক দেখা গিয়েছে। এবার বারাসাতেও বদলে গেল রাস্তার নাম। শনিবার বিজেপির সরকারের শপথ গ্রহণের রাতেই বারাসাতে রাস্তার নাম বদল ঘিরে চাঞ্চল্য। নপাড়া মসজিদ বাড়ি রোডের নাম পরিবর্তন করে স্থায়ীভাবে নেতাজি পল্লী রোড করার উদ্যোগ নেন স্থানীয় বিজেপি কর্মী ও এলাকার একাংশের বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, 4 মে নির্বাচনী ফল প্রকাশের দিন প্রথম অস্থায়ীভাবে নেতাজি পল্লী রোড লেখা ফ্লেক্স টাঙানো হয়েছিল। এরপর শনিবার রাতে স্থায়ী ফলক বসানোর কাজ শুরু হয়। স্থানীয়দের দাবি, স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি সম্মান জানাতেই এই উদ্যোগ। এলাকার এক বাসিন্দা রাজু দাস বলেন, এলাকায় হিন্দু মুসলিম সকলেই মিলেমিশে থাকে, সকলের উপস্থিতিতে এই সিদ্ধান্ত হয়েছে। নেতাজি কোনো রাজনৈতিক দলের নন, সমগ্র বাঙালির আবেগ। বারাসাত সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি রাজীব পোদ্দার বলেন, শুনলাম সাধারণ মানুষের আবেগ ও দাবির কথা মাথায় রেখেই এই নতুন নামকরণ করা হয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বসু বাঙালির গর্ব। এর আগেও সাধারণ মানুষের চাহিদাকে সম্মান জানিয়ে বিভিন্ন মেট্রো স্টেশন বা রাস্তার নাম পরিবর্তন করে মুর্শিদের নামে রাখা হয়েছে। এক্ষেত্রে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে যা চেয়েছেন তাকেই গুরুত্ব দেওয়া হয়েছে বলে আমার মনে হয়। রাতের মধ্যে নাম পরিবর্তনের উদ্যোগ ঘিরে এলাকায় উত্তেজনা ছড়ালে ঘটনাস্থলে পৌঁছায় বারাসাত জেলা পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পরেই তৃণমূলের অন্দরে বিদ্রোহের সুর। সাসপেন্ড হওয়ার 24 ঘন্টার মধ্যেই দলের বিরুদ্ধে একের পর এক বোমা ফাটালেন তৃণমূলের প্রাক্তন মুখপাত্র রিজু দত্ত। নিয়োগ দুর্নীতিকে পাপ বলে অভিহিত করার পাশাপাশি উত্তর কলকাতায় নিজের পরিবারের ওপর হওয়া হামলার ঘটনায় বিজেপির সাহায্য পাওয়ার কথাও স্বীকার করে নিয়েছেন তিনি। নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে রিজু দত্ত সাফ কথা, চাকরি বিক্রি হয়নি একথা বলার মতো পাপ কিছু হতে পারে না। চাকরি বিক্রি যে হয়েছে তা আজ প্রমাণিত। তিনি আরও জানান যে আরজি কর বা সন্দেশখালীর মতো ঘটনায় যখন দল কোণঠাসা ছিল তখন মুখপাত্র হিসেবে বাধ্য হয়েই তিনি দলকে ডিফেন্ড করেছেন। রিজুর আক্ষেপ, মন থেকে সায় না দিলেও দল বলে দিত, তাই বাধ্য হয়ে দুর্নীতির পরেও ডিবেট করতাম। সাধারণ মানুষের দুর্দশার ছবি তুলে ধরে রিজু বলেন, কলকাতায় বা শহরতলির নিজের বাড়িতে একতলা বাড়াতে গেলেও কর্পোরেশনের টাকা দিতে হয়, এমনকি বাড়িতে কোমোড বসাতে গেলেও তৃণমূলের লোকেদের টাকা দিতে হয়। তার দাবি, মানুষ এখন নতুন স্বাধীনতার স্বাদ পেয়েছে এবং মন খুলে কথা বলতে পারছে। তৃণমূলের নির্বাচনী রণকৌশল নির্ধারণকারী সংস্থা আইপ্যাকের বিরুদ্ধেও তোপ দেগেছেন রিজু। তার অভিযোগ, প্রতীক জৈন দল চালাতেন, তৃণমূল নয়। টিকিটের জন্য সত্যি টাকা চাওয়া হতো, আমার কাছেও 50 লক্ষ টাকা চাওয়া হয়েছিল। বর্তমানে রিজু বিজেপিতে যোগ দিচ্ছেন কিনা তা নিয়ে জল্পনা তুঙ্গে থাকলেও তিনি তা অস্বীকার করেছেন। তবে উত্তর কলকাতার বিজেপি নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি জানান, তার শ্বশুরমশাইয়ের ওপর হামলার সময় বিজেপি নেতারাই পরিবারকে প্রোটেকশন দিয়েছেন, এমনকি বিজেপি বিধায়ক রিতেশ তিওয়ারি তার পাশে দাঁড়িয়েছেন। এই প্রসঙ্গে বিজেপির রাজ্যসভার সাংসদ রাহুল সিনহার কটাক্ষ, এখন গলা ধাক্কা খেয়ে অনেকে চৈতন্য ফিরতে শুরু করেছে, এছাড়া তো আর উপায় নেই। রাজনীতির আঙিনায় প্রতিবাদের ভাষা এক একজনের কাছে এক এক রকম। মাথাভাঙা শহর মণ্ডলের বিজেপি সাধারণ সম্পাদক শিবশঙ্কর সাহা ওরফে শিবুর কাছে সেই ভাষা ছিল নিজের চুল ও দাড়ি। 2022 সাল থেকে দীর্ঘ 4 বছর নিজের অবয়বকে প্রতিবাদের দর্পণ হিসাবে ব্যবহার করেছিলেন তিনি। অবশেষে রবিবার সেই ব্রত সাঙ্গ করলেন তিনি। 2022 সালের একটি রাতে তৎকালীন শাসক দলের আশ্রিত দুষ্কৃতীরা শিবশঙ্কর বাবুর বাড়িতে ভয়াবহ হামলা চালায় বলে অভিযোগ।
সেই সময় তিনি নিজে এবং তার মা দুজনেই অসুস্থ ছিলেন। আতঙ্কে থরথর করে কাঁপা অসুস্থ মায়ের পা ছুঁয়ে সেদিন এক অটল শপথ নিয়েছিলেন শিবু। যতদিন না রাজ্যে বিজেপি সরকার গড়বে ততদিন খুর কাঁচি ছোঁয়াবো না শরীরে। সেই প্রতিজ্ঞা 4 বছর পর গত 4 মে রাজ্যে রাজনৈতিক পট পরিবর্তন হতেই সেই প্রতীক্ষিত দিনটি ফিরে আসে। রবিবার সকালে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে শিব বাড়িতে পৌঁছান শিবশঙ্কর সাহা। সেখানে ক্ষৌরকার ডেকে নিয়ম মেনে মাথা ন্যাড়া করেন এবং দীর্ঘদিনের দাড়ি কেটে ফেলেন। স্নান সেরে মন্দিরে পুজো দেওয়ার সময় চারিদিকে ওঠে জয় শ্রীরাম ধ্বনি। উপস্থিত বিজেপি কর্মীদের অনেকের চোখেই তখন জল। চুল দাড়ি কাটার পর সংবাদ মাধ্যমের সামনে আবেগপ্রবণ হয়ে পড়েন শিবশঙ্কর সাহা। চোখের জল মুছতে মুছতে তিনি বলেন, আমার পরিবার ও দলের কর্মীদের ওপর যারা অন্যায় করেছে, মানুষ আজ তাদের যোগ্য জবাব দিয়েছে। সেই দুঃস্বপ্নের রাত আমি ভুলব না। তবে প্রতিজ্ঞা পূরণ হলেও তার কণ্ঠে ধরা পড়ে ক্ষোভ। তিনি স্পষ্ট জানান, যারা সেদিন তার বাড়িতে হামলা চালিয়েছিল তাদের আইনত দেখে নেওয়ার লড়াই জারি থাকবে। উপস্থিত বিজেপি নেতা সুবল দাসের কথায় শিবশঙ্কর সাহার এই ত্যাগ ও নিষ্ঠা দলের কর্মীদের কাছে এক বড় অনুপ্রেরণা। প্রতিকূল পরিস্থিতির মাঝেও তিনি যেভাবে দলের পাশে দাঁড়িয়ে প্রতিজ্ঞা পালন করেছেন তা আমাদের কাছে গর্বের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের মাঝে বিস্ফোরক উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো বেঙ্গালুরুতে। প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থল থেকে মাত্র 3 কিলোমিটার দূরে কাগালিপুরার একটি আশ্রমের কাছ থেকে উদ্ধার হয়েছে 2টি জিলেটিন স্টিক। এই ঘটনায় এক সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার বেঙ্গালুরুতে প্রধানমন্ত্রীর একাধিক কর্মসূচি রয়েছে। নিয়ম অনুযায়ী ভিভিআইপি মুভমেন্টের আগে সেই রুট এবং সংলগ্ন এলাকা পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করে পুলিশ ও বম্ব স্কোয়াড। স্থানীয় প্রশাসন জানিয়েছে, তল্লাশির সময় ফুটপাতের পাশ থেকে বিস্ফোরকগুলি উদ্ধার হয়। খবর জানাজানি হতেই প্রধানমন্ত্রীর সভাস্থল, আর্ট অফ লিভিং সেন্টার এবং হ্যাল বিমানবন্দরের নিরাপত্তা কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়। তদন্তে উঠে এসেছে এক চাঞ্চল্যকর মোড়। পুলিশ সূত্রে খবর, রবিবার সকালে এক ব্যক্তি নিজেই থানায় ফোন করে জানিয়েছিলেন যে হ্যাল বিমানবন্দর এবং আর্ট অফ লিভিং সেন্টারের কাছে বিস্ফোরক রাখা আছে। ফোনের সূত্র ধরে তল্লাশি চালিয়ে বিমানবন্দর এলাকায় কিছু না মিললেও প্রধানমন্ত্রীর সভাস্থলের কাছে বিস্ফোরক মেলে। কোড়ামাঙ্গালার বাড়ি থেকে ওই ব্যক্তিকে আটক এবং পরে গ্রেফতার করা হয়। তদন্তকারীরা জানিয়েছেন, ধৃত ব্যক্তি আগেও একাধিকবার ভিআইপি সফরের সময় এই ধরনের ভুয়ো হুমকি ফোন করেছিলেন। অতীতে এই কারণে তাকে আটক করা হলেও মানসিক ভারসাম্যহীনতার কারণে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। তবে এবার নিছক হুমকি নয়, আস্ত বিস্ফোরক উদ্ধার হওয়ায় বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে পুলিশ। এর পেছনে কোনো নাশকতামূলক চক্রের হাত রয়েছে কিনা তা জানতে ধৃতের বাবা মাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বম্ব স্কোয়াড এবং ফরেনসিক দল ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে। ভোটের ফল প্রকাশের পরই সামনে আসতে শুরু করেছে তৃণমূলের অন্দর কলহ। এবার ভাটপাড়া পুরসভার অন্দর ও ক্ষমতার সমীকরণ নিয়ে বিস্ফোরক অভিযোগ পুরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষের। সরাসরি নাম করে তার দাবি, নির্বাচিত বোর্ড থাকলেও গত 4 বছর ভাটপাড়া পুরসভা কার্যত চালাতেন জগদ্দলের প্রাক্তন তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। ভাইস চেয়ারম্যান থেকে চেয়ারম্যান ইন কাউন্সিল কারো হাতেই কার্যত কোনো ক্ষমতা ছিল না বলে দাবি করেন তিনি। কার্যত সোমনাথকেই নিশানা করে দেবজ্যোতির মন্তব্য, আমি ভাইস চেয়ারম্যান হয়েও কোনো কাজ করার সুযোগ পাইনি। পুরসভার ভিতরেই বিধায়কের চেম্বার ছিল, সেখান থেকেই সব সিদ্ধান্ত নেওয়া হতো। আমরা তৃণমূলের থেকেও গত 4 বছর বিরোধী দলের মতো ছিলাম। শুধু ক্ষমতা কুক্ষিগত করার অভিযোগ নয়, ভোটে ভরাডুবির জন্য কার্যত সোমনাথের ঘাড়েই দায় চাপিয়েছেন তিনি। দেবজ্যোতির দাবি, রাস্তার বেহাল দশা, নাগরিক পরিষেবার ঘাটতি ও আবাস যোজনার কাজে অনিয়ম সব মিলিয়ে মানুষের ক্ষোভ ক্রমশ বাড়ছিল। অনেক টাকা এসেছিল কিন্তু কাজ হয়নি, মানুষ বিরক্ত ছিল। একই সঙ্গে তার দাবি, এসব বিষয়ে দলীয় নেতৃত্বকে বারবার জানানো হয়েছিল। বিস্ফোরক অভিযোগের মাঝেও ভবিষ্যতের সমীকরণ খোলা রাখার ইঙ্গিত দিয়েছেন দেবজ্যোতি। তার বক্তব্য, পুরসভাকে ভালোভাবে চালাতে গেলে সব পক্ষের সহযোগিতা প্রয়োজন। কাউন্সিলরদের নিয়ে বৈঠক হবে, বিধায়কদেরও এলাকার প্রতিনিধি হিসেবে সহযোগিতা নিয়ে এগোতে চাই। যদিও এ নিয়ে তৃণমূলের কোনো প্রতিক্রিয়া মেলেনি। বিধানসভা ভোটের শোচনীয় হারের পর আক্রমণ, প্রতি আক্রমণে গৃহযুদ্ধের পরিস্থিতি তৃণমূল শিবিরে। কেউ কাটমানির কথা তুলছেন, কেউ দলের নেতার মুণ্ডপাত করেছেন, তো কেউ বলছেন যত নষ্টের গোড়া আইপ্যাক। আর এই আইপ্যাককে বাড়িয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও দলনেত্রী। এরকমই এক বেনজির সংঘাতে তুলকালাম তৃণমূলের উত্তর কলকাতা হোয়াটসঅ্যাপ গ্রুপ। তৃণমূলের সেই সব হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস হয়ে গিয়েছে। সেই সব চ্যাটে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ কাউন্সিলরের। ঘুরপথে কুত্তা বলে অপমান সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের, যিনি আবার উত্তর কলকাতার তৃণমূল কংগ্রেস সভাপতিও। ভোটের ফল প্রকাশের পর দলের অনেক কর্মী ঘরছাড়া, তাদের ঘরে ফেরাতে নিষ্ক্রিয় বলে অভিযোগ কাউন্সিলর সুব্রত বন্দ্যোপাধ্যায়ের।
জবাবে তৃণমূল কাউন্সিলর সুব্রত বন্দ্যোপাধ্যায়কে ঘুরিয়ে কুত্তা বলে অপমান করেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। এই অভিযোগের সরগরম নর্থ কলকাতা এআইটিসি অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ। শনিবার রাতে উত্তর কলকাতা জেলা তৃণমূলের হোয়াটসঅ্যাপ গ্রুপে 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুব্রত বন্দ্যোপাধ্যায় সরাসরি সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সম্বোধন করে লেখেন, সুদীপদা, আপনি উত্তর কলকাতার অঘোষিত সম্রাট। আপনার তো উচিত ছিল ঘর ছাড়াদের ঘরে ঢোকানো, অথচ আপনি নিজেই ঘরে ঢুকে বসে আছেন। অনেক হয়েছে, এবার ছাড়ুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ওই মন্তব্যের পরই সুদীপ ঘনিষ্ঠ সুনন্দা সরকার তাকে পাল্টা প্রশ্ন করেন, তোমার এমএলএ কি করছে? যার এত পাওয়ার, নিজের দলের কর্মীদের কেস দিয়ে থানায় বসিয়ে রাখতো, সে এখন কোথায়? এর জবাবে সুব্রত লেখেন, শশীবাজার এমএলএ নেই, কিন্তু সুদীপদা এখনো এমপি এবং উত্তর কলকাতার প্রেসিডেন্ট। আজকের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি এখানেই শেষ। পরবর্তী আপডেটের জন্য সঙ্গে থাকুন এবং সঠিক তথ্য পেতে অপেক্ষা করুন। ধন্যবাদ।